আমি 21শে জানুয়ারি কথা মনে আছে তো নাকি? হ্যাঁ, আমি থাকবো। আর একটা বড় চমক আছে, সে চমকটা বুঝে নেন। আমি বুঝে নেন আপনারা, বড় চমক থাকবে, সেটা ওই দিনকে দেখতে পাবেন কি কি হচ্ছে না হচ্ছে। আমি তো থাকবোই। বুথ থেকে তো একাধিক ছেলেদের গাড়ি যাবে, শুধু তাই নয়, মেয়েদেরও একটা করে গাড়ি, কম করে একটা বুথে। আমার কাছে খবর আছে মেয়েদের 2টো করে গাড়ি হয়ে যাচ্ছে এবার বুথ ভিত্তিক ভাঙড়ে যেতে হবে। বেলা 11টার মধ্যে আপনারা কি করবেন, পৌঁছে যাবেন। শীতকালের সময় আমরা তাড়াতাড়ি আপনাদের ছেড়ে দেবো, কারণ বেলা ছোট। শীতকালে এতে আমরা তাড়াতাড়ি কিন্তু পৌঁছাবার চেষ্টা করবেন। 11টা থেকে আমরা চেষ্টা করব আমাদের প্রোগ্রাম শুরু করে দেওয়া। যখন মোদিজি তার ক্ষমতা দেখিয়ে ওয়াকফ সম্পত্তি সরাসরি দখল করে নেওয়ার চেষ্টা করেছিল, তখন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, যাদবপুরের এমপি এটাকে আটকানোর চেষ্টা করেনি। সংবিধানের উপরে ভরসা করে এই ভাঙড়ের বিধায়ক সুপ্রিম কোর্টে গিয়ে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানকে বাঁচাতে হবে, ওয়াকফ সম্পত্তি বাঁচাতে হবে, ছুটে গিয়ে মামলা করেছে। এখনো পর্যন্ত আপনার এলাকার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান যে সুরক্ষিত আছে, তথা ওয়াকফ সম্পত্তি যে সুরক্ষিত আছে, এটা আপনারা জোর গলায় বলতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য নয়, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর জন্য। হ্যাঁ, আমি জোর গলায় বলছি। আজকে তৃণমূলের বন্ধুরা আমাদের অনেক সমালোচনা আলোচনা করছে, তাদেরকেও বলতে চাই, আপনার আব্বুর কবরটা, আপনার আম্মুর কবরটা, আপনার দাদুর কবরটা, আপনার দাদিমার কবরটা, আপনার নানার কবরটা, আপনার নানিমার কবরটা যে সুরক্ষিত আছে, এটুকু মাথায় রাখুন। আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি করেনি এই মামলা সুরক্ষিত রাখার জন্য, নওশাদ সিদ্দিকীদের মতো কোটি কয়েক মানুষের মামলা করার জন্য। এখনো তৃণমূলের নেতার বাপের কবরটাও সুরক্ষিত আছে। ওরা আমাদেরকে নিয়ে সমালোচনা আলোচনা করে, ওদের অধিকার নাই। তারপরেও বলবো করুক, কোনো সমস্যা নেই আমার, কিন্তু সমালোচনা আলোচনার ক্ষেত্রে ভাষার সংযত হওয়া দরকার। ইউ হ্যাভ টু রাইট, ইউ ক্যান ক্রিটিসিজম, আপনার অধিকার আছে, আপনি এই সমালোচনা করতেই পারেন, কিন্তু আপনি সমালোচনা করার ক্ষেত্রে 2টো বিষয় খুবইভাবে আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমত ভাষার শালীনতা, দ্বিতীয়ত কি আছে ওই বিষয়ে আপনাকে জ্ঞান রাখতে হবে। আপনি জ্ঞান নাই আপনার, আপনি এই বিষয় জানেন না, আর বকতে লেগে গেলেন, তাহলে কি হবে? ভুল বকবে, যেটা শাসক দলের অধিকাংশ নেতারা করছে। এটা ভালো করে আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকী ছেড়ে দেওয়ার ছেলে নয়। মূল নেতৃত্বতে যারা ছিলেন তাদের মধ্যে একজনকে জেলের ভাত খাওয়ানো হয়েছে। যে মামলায় জেলের ভাত খেয়েছে, ওই মামলায় আরও অনেক মূল হোতা এখনো বাইরে ঘুরছে। আমি আপনাদের কথা দিতে পারি, আজ নাই তো কাল তাদেরকেও কিন্তু জেলের ভাত আইএসএফ খাওয়াবে, ছাড় হবে না। এখন শাসক দলে আছে, শাসক দলের অ্যাডভান্টেজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনারা নিশ্চিত থাকুন, আজকে যে নিচে আছে কালকে সে ওপরে উঠবেই কালের ক্রমে, আর কালের ক্রমে আজকে যে ওপরে আছে আগামীতে সে নিচে নামবেই। একটা সময় ছিল এমন বড় বড় ডায়লগ দিত, যেখানে চাটা ফেলতে দেওয়া যাবে না, চা খাবে, একটা বসার চেয়ার দেবে না, বিশ্ব বাংলা গেট পার হতে দেবে না, 6 লেনের আশপাশে আসতে দেবে না বলে আইএসএফ তথা সংযুক্ত মোর্চার বিধায়ককে যারা হুমকি দিয়েছিল, আজকে দেখুন কালের ক্রমে রাজনীতির ইতিহাসে তারা ঠাঁই হয়ে গিয়েছে। তাই আপনাদের বলি, ধৈর্য ধরুন, আইনকে মান্যতা দিন, সঠিক পথে চলুন। দিনের শেষে সংবিধানের জয় হবে। কোনো নটোরিয়াস ক্রিমিনাল সংবিধানের সাথে পেরে উঠতে পারেনি, আর পারবেও না, কিন্তু ধৈর্য ধরতে হবে। আপনি আজকে গাছ লাগিয়ে সকালে আলু লাগালেন, এখন আলু সিজন তো নাকি, এই তো এখানে মানে আলু লাগানো আছে না, আলু লাগিয়েছেন,
সকালে লাগিয়েছেন আলুটা, সন্ধেবেলায় যদি ওই আলুকে গিয়ে খোঁচা দিয়ে দেখেন আলুটা বেড়েছে না কমেছে, তাহলে ওই গাছটা আলুটা আর হবে না, পচে যাবে। ওকে সময় দিতে হবে। আলুটা লাগিয়েছেন, আলু থেকে বীজ তৈরি হয়েছে, গাছ হবে, গাছ ওপর দিকে মাটির ওপরে বাড়বে, নিচে আলু, মাটির নিচে আলু বড় হতে থাকবে। নির্দিষ্ট সময়ের পরে আপনি সেই মাঠে যাবেন, যেই যে কাজ করা দরকার সময়ের সাথে সাথে সেচের ব্যবস্থা যেটা আছে সেটা দিতে হবে, সারের ব্যবস্থা থাকলে সার দিতে হবে। নির্দিষ্ট সময়ের পরে আপনি একটা ছোট্ট একটা তিন মুখো আলু লাগালেন কেটে, দেখবেন ওটা থেকে একটা আপনার বড় পুষ্ট খাওয়ার উপযুক্ত আলু হয়ে গিয়েছে। নিশ্চিতভাবে তাকে নির্দিষ্ট টাইম তার পেছনে দেওয়ার জন্যই তো হয়েছে। তাই আপনাদেরও বলবো, এখন অনেকে হই হই করবে, অত ভেঙে পড়ার দরকার নাই। আপনারা একটু ধৈর্য ধরুন, গাছ অনুযায়ী সময় দিতে হবে। ঠিক একইভাবে আলু চাষ করতে গেলে একটা নির্দিষ্ট সময়ের পরে আলু তুলতে হয়। ধান চাষ যারা করেন নির্দিষ্ট সময়ের পরে তারা তোলে, যারা কফি চাষ করে বা যারা ধনেপাতা বা আরও যেগুলো যা সবজিগুলো আছে সবের কি এক সময় লাগে? ভাই একটু বলবেন, সময় আলাদা আলাদা লাগে। তো যে যেরকম টোপ খাবে তাকে সেই রকম অপেক্ষা করতে হয়। তবে একটা কথা বলে যাচ্ছি, সবজি যখন লাগিয়েছি সেটা ভালো করে বাড়িতে তুলে নিয়ে যাব। আর আমাদের ছেলেদেরকে যারা খুন করেছে তাদেরকে জেলের ভাত খাওয়াবো। কেউ আটকাতে পারবে না, এটা আমি বলে যাচ্ছি, কেউ আটকাতে পারবে না। তাই বন্ধুগণ, নিরাশ হওয়ার কোনো জায়গা নাই, বরঞ্চ আমাদেরকে আরো বেশি করে কি করতে হবে, আরো বেশি করে আমাদের যারা পঞ্চায়েতের মেম্বার সব বরণ হয়ে গেছে তাদের, আচ্ছা যারা পঞ্চায়েতের সদস্য আছেন আমি তাদেরকে বলবো, যদি দায়িত্ব, তারা ভলেন্টিয়ারের অনেক কাজ করছে না, তারা বেশি। আচ্ছা যারা বাকি সামলাচ্ছেন, বাকি যারা আছেন স্টেজে চলে আসবেন। আমাদের যারা নেতৃত্বরা আছে তাদেরকে এই সাথে সাথে বরণটাও করে নেবেন। হ্যাঁ, যারা আছেন বাকি যারা চলে আসবেন, বা বিভিন্ন নেতৃত্ব যারা আছেন। তাই আপনাদের বলবো, নিরাশ হওয়ার প্রয়োজন নাই, সংবিধানের উপরে ভরসা রাখুন। বন্ধুগণ, আপনাকে আমাকে ভাবতে হবে, মাদ্রাসা বাঁচানোর লড়াই, মসজিদ বাঁচানোর লড়াই, মন্দির বাঁচানোর লড়াই, ঈদগাহ বাঁচানোর লড়াই, গুরুদুয়ারা বাঁচানোর লড়াই আপনাকে আমাকেই লড়তে হবে। গত কদিন আগেই শান্তিপুরে 70 থেকে 80টা হিন্দু সমাজের যে ধর্মীয় বিশ্বাস, যে ঠাকুর, যে দেবদেবী যেখানে তৈরি হয়, সেখানে গিয়ে ওই তৈরি হচ্ছিল ঠাকুর 70 থেকে 80টা ভাঙচুর করে ধ্বংস করে দিয়েছে, ভাঙচুর করে দিয়েছে। কারো মুখে কোনো কথা নাই, কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদ করছে। ওই সমস্ত কুলাঙ্গারগুলোকে যারা ধরা পড়েছে, শুধু নয়, কাদের কথা শুনে এই ঠাকুরগুলোকে ভাঙচুর চালালো, তাদেরও খুঁজে বার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। অন্য কোনো রাজনৈতিক দল বলেনি, আইএসএফ বলছে, আপনার আমার পার্টি কথা বলছে। মসজিদে হামলা করলে, ইমামের উপরে আক্রমণ হলে আইএসএফ মুখ খুলে, পুরোহিতের উপরে আক্রমণ হলে, মন্দিরের উপরে আক্রমণ হলে, ঠাকুরের উপরে আক্রমণ হলো, আইএসএফ মুখ খুলে। তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে, মসজিদকে রক্ষা করতে হবে, মন্দিরকে রক্ষা করতে হবে, গুরুদুয়ারাকে রক্ষা করতে হবে, চার্চকে রক্ষা করতে হবে, জাহের থানকে রক্ষা করতে হবে। সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে, সংবিধানকে মান্যতা দিয়ে যারা চালাচ্ছে সেইগুলোকে রক্ষা করার জন্যই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। এই যে আমরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের জন্য, আপনার আমার অধিকারের জন্য, ধর্মীয় যারা ধর্ম পালন করছে বা যারা ধর্মকে তথাকথিত যারা নিজেদেরকে নাস্তিক বলে, যে যেটাই হোক না কেন, সংবিধান প্রত্যেককে অধিকার দিয়েছে। ওটাকে সামনে রেখে যারা আজকে এগিয়ে চলছে
তাদেরকে যারা বাধা দিচ্ছে ওই বাধাকে আটকানোর জন্যই আইএসএফ তৈরি হয়েছে। সেই জন্যই আইএসএফের ওপরে এদের এত গুসা, এত রাগ। দেখবেন বিজেপির ৭৭টা বিধায়ক, সেখানে কোনো চর্চা নেই, কোনো কথা নাই, কিন্তু আইএসএফ তথা সংযুক্ত মোর্চার একটা বিধায়ক, তাকেই ডিস্টার্ব হচ্ছে বারবার। কেন ডিস্টার্ব হচ্ছে? আজকে আমি আস্তে আস্তে খবর পেলাম পোলেরহাট ১ নম্বর অঞ্চলে আমাদের নেতৃত্বরা গত রাত্রে থেকে আমাদের উপরে অত্যাচার চলছে, আজকে আমাদের কর্মীদের উপরে হামলা চালিয়েছে। এটা বুঝতে হবে। আমি চাই না যে আপনার নন্দীগ্রামে ওখানে বিরোধী দল করে বলে ওদের উপরে আক্রমণ হোক, কিন্তু আমি প্রশ্ন তো তুলতে হবে ভাই, আমাকে আমি আজকে প্রশ্ন তুলতে হবে। আপনারা নন্দীগ্রামে এই ধরনের সংঘর্ষ হয়েছে লাস্ট ৬টা মাস, আমাকে বলতে পারবেন কোনো তথ্য আছে? নন্দীগ্রামে বিধায়ক শুভেন্দু অধিকারী মহাশয় ২০ বাক্য ছড়িয়ে বাংলার বায়ুকে বিষ বায়ুতে পরিণত করে দিচ্ছে। তার বিরুদ্ধে না আইনত ব্যবস্থা নিচ্ছে, না দলগত কিন্তু তার বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে, সেটা করছে না। আর যে নওশাদ সিদ্দিকী আইএসএফ সম্প্রীতির কথা বলে, ঐক্যের কথা বলে, সৌহার্দ্যের কথা বলে, ভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সেতু বন্ধনের কাজ করে, সেই নওশাদ সিদ্দিকীকে আটকাও, সেই আইএসএফকে আটকাও। এদের মূল বিষয়টাকে আপনাদের বুঝতে হবে। এই তৃণমূল কংগ্রেস কোনো মতেই চায় না বিজেপির বাইরে কোনো দল শক্তিশালী হয়ে উঠুক, কারণ বিজেপির বাইরে দল যদি শক্তিশালী হয়ে ওঠে, বিজেপির ভয় দেখিয়ে আর সংখ্যালঘু মুসলমানের ভোটটা নেওয়া যাবে না। তাই এরা কি করছে? এরা সুকৌশলে আইএসএফের মতো দলকে দুর্বল করার চেষ্টা করছে। যে আইএসএফের ছায়াতলে, যে আইএসএফের লক্ষ্য উদ্দেশ্যকে ভালোবেসে আভা বিশ্বাস দিদিরা, পাপিয়া ভাবিরা এগিয়ে আসছে, সেই আইএসএফকে এদেরকে আটকাতে হবে। সেই জন্য বারবার এরা চক্রান্ত করছে। কিন্তু আমি আপনাদের বলবো, আপনারা সব সময় ধৈর্যের পরিচয় দেন, এটা আপনাদেরকে আমি কুর্নিশ জানাই। আইনের প্রতি ভরসা রাখেন, আপনাদেরকে কুর্নিশ জানাই। এভাবে ধৈর্য ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কারণ আমরা যে বিপ্লব সংগঠিত করেছি, সাকসেস তখনই হবে যখন আমাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি আপনারা ভালো করে জানেন। আমি একবার আপনাদেরকে রিমাইন্ড করছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য বেশি কিছু নয়। ক্ষমতার মসনদে যেতে হবে, সর্বোচ্চ ক্ষমতায় বসতে হবে, এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয়। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ভাঙড়ের মানুষ কলকাতা আরজি করে গিয়ে কেন ট্রিটমেন্ট করবে, এটা বন্ধ করা। আমাদের লক্ষ্য উদ্দেশ্য সুন্দরবনের মানুষ কলকাতার চিত্তরঞ্জনে পিজিতে গিয়ে কেন ট্রিটমেন্ট করবে, এটা বন্ধ করা। আমাদের লক্ষ্য উদ্দেশ্য বাঁকুড়ার মানুষ, পুরুলিয়ার মানুষ, দার্জিলিংয়ের মানুষ, মালদার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, দিনাজপুরের মানুষ কেন হেভি ট্রিটমেন্ট করতে হলে কলকাতায় সরকারি হসপিটালে আসতে হচ্ছে, এটা বন্ধ করা। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এইগুলোকে বন্ধ করে প্রতিটা জেলায় জেলায় পিজি তৈরি করা, আরজিকর তৈরি করা, এনআরএস তৈরি করা, চিত্তরঞ্জন তৈরি করা। জেলার মানুষ জেলাতে ট্রিটমেন্ট পাক, এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমরা সরকারকে প্রস্তাব দিচ্ছি, বর্তমান যে সরকার আছে তাকে প্রস্তাব দিচ্ছি এই বিষয়গুলো তারা করুক। তারা যদি না করে, আমাদেরকে যদি বাংলার মানুষ সুযোগ দেয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সরকারে থাকলে 5 বছরে 5টা জেলাতে 5টা এনআরএস, আরজিকর, পিজির মতো হসপিটাল তৈরি করে আমরা দেখিয়ে দেব। সম্ভব, অসম্ভব কিছু নাই। কেন? তাও প্রমাণ দিচ্ছি।